বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদুর রহমান আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 5 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা যে নৈবিত্তিকগুলো করেছিলাম, আজকে আমরা তারপর থেকে আলোচনা করার চেষ্টা করব। 7 নম্বর অঙ্কটা যেটা রয়েছে, বলেছে এবিসি যে কোনো সংখ্যা এবং এ সমান বি হলে এই যে সম্পর্কগুলো আছে সম্পর্কগুলো চেক করব কোনটা সঠিক নয়। এখন আসো যে a সমান b, তার মানে আমরা একটা কাজ করতে পারি। আমরা যে a সমান একটা সংখ্যা ধরো 2, b সমান ধরলাম 2 আর c সমান আলাদা একটা সংখ্যা ধরলাম 3। তাই a আর b দুইটাই টুকেন আমাদেরকে বলেছে a আর b যে দুইটা সংখ্যাই হবে সেটা 2 হবে। তো দুইটা ধরে আমরা একটু চেক করব। তাহলে ac সমান কি হবে 2 * 3 মানে 6। তাহলে bc সমান কি হবে সেটাও 2 * 3 মানে 6। তাহলে ac আর bc এর মানটা কি সমান আসলো না? তাহলে এই ক্ষেত্রে এটা ওকে। এবার আসো দুই নাম্বারটা যদি চেক করি, a + c সমান b + c হয় কিনা। a + c কত হয়? a ছিল আমাদের কত 2, c কত 3, তো কত হয় 5। b + c কত হবে 2 + 3 5। তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই। এবার আসো তার মানে দুই নাম্বারটাও সঠিক। এবার বলছে a - c কত a2 - c 3, তাহলে -1। তাহলে b - c কত হবে 2 - 3, এই ক্ষেত্রে -1। তার মানে এই a সমান b যদি হয় তাহলে এই c যদি তার সাথে গুণ করো বা ভাগ করো বা যোগ করো বা বিয়োগ করো, সব ক্ষেত্রে মানগুলো সমান থাকবে। তাহলে আমাদের অ্যানসার এখানে কি আসলো? আমাদের অ্যানসার আসলো 1, 2 ও 3। তাহলে হলো আমাদের 7 নম্বর অঙ্ক। আচ্ছা, এখন আসো যে আমরা যদি পরের ব্যাপারটা যদি লক্ষ্য করি, বলছে নিচে যে তথ্য আছে এই তথ্যের আলোকে 8 ও 9 নাম্বার তথ্যটা কি? দুইটা সংখ্যার বিয়োগফল, মানে সংখ্যা দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে সমান দিয়ে আসবে 30। বড় সংখ্যা ছোট সংখ্যার 4 গুণ, বড় সংখ্যাটা ছোট সংখ্যার 4 গুণ। তো ছোটটা আগে ধরে নিই। তো ধরলাম ছোট সংখ্যাটি সমান x। আচ্ছা, তাহলে বড় সংখ্যাটা কি হবে? তাহলে বড় সংখ্যাটি কি হবে? x এর 4 গুণ মানে কি 4x। আচ্ছা, এবার বলেছে কি 8 নাম্বার বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত। তাহলে অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। অনুপাত মানে কি? ভাগ। তো বড় সংখ্যা অনুপাত ছোট সংখ্যা, দুইজনে যদি অনুপাত করি আর যদি আমরা ভাগ করি কত? বড় সংখ্যাটা হচ্ছে 4x আর ছোট সংখ্যাটা হচ্ছে x। অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে যদি ভাগ করে দিই x এর কাটা গিয়ে হয় 1, তাহলে আমার আসে কত 4। শুধু 4 দিলে কি হবে? শুধু 4 দিলে তো বড় সংখ্যা আসলো। তাহলে 4 অনুপাত কত 1। আমরা জানি যে কাটাকাটি করলে যদি কিছু না থাকে তাহলে কত ধরে নিতে হয় 1 ধরে নিতে হয়। তার মানে আমার বড় ও ছোট সংখ্যার যে অনুপাত আসলো সেটা হচ্ছে 4:1। তাহলে এটার অ্যানসার কত আসবে? বড় ও ছোট সংখ্যা, তো বড়টা হচ্ছে 4:1। এই হয়ে গেল আমার 4:1। এবার আসো এরপরে কি রয়েছে? এরপর রয়েছে হচ্ছে ছোট সংখ্যাটা কত। তো ছোট সংখ্যাটা যদি আমরা বের করতে হয় তাহলে আমাদের শর্ত মতে লাগবে, যেহেতু ছোট সংখ্যা আমরা x ধরেছিলাম, তো একটা ছিল x, তাহলে প্রশ্ন মতে কি হবে? একটা ছিল x আর একটা ছিল 4x, এই দুইজনকে যোগ না, সরি আমাদেরকে বলেছে কি? আমাদেরকে বলেছে সংখ্যা দুটোর বিয়োগফল 30। তাহলে 4x থেকে যদি x বাদ দিই, মানে এটা হচ্ছে বড় সংখ্যা তাই না, আর এটা হচ্ছে ছোট সংখ্যা। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ দিই তাহলে কত আসবে 30 আসবে। যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 3x = 30। আমরা জানি যে যদি গুণ আকারে থাকে সেটা কি হয়ে যাবে ভাগ আকারে। যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে 10। তাহলে আমাদের এই যে ছোট সংখ্যাটা সেই ছোট সংখ্যাটা কত 10। আচ্ছা, হয়ে গেল আমাদের 8 এবং 9 নাম্বার। এখন আসো আমরা যদি 10 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি। বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটা খাতা ও একটা পেন্সিল, মানে একটা খাতা এবং একটা পেন্সিল দুজনের টাকা যদি একসাথে যোগ করো তাহলে হয়ে যাবে কত 30। পেন্সিলের দাম যদি x হয়, খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে আমরা একটা জিনিস দেখি, আর বলেছে পেন্সিলের দাম হচ্ছে x, তাহলে খাতার দাম বলেছে পেন্সিলের দামের দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 তাহলে 2x। আচ্ছা, এক নাম্বারটা যেটা বলেছে সেটা চেক করতে। খাতার দাম 3x, কথাটা কি সঠিক? কথাটা সঠিক নয়। আমাদেরকে বলেছে দ্বিগুণ, কিন্তু এখানে দিয়েছে কত 3 গুণ, তাহলে 1 হলো না। এবার আসলে সমীকরণটা আমরা একটু গঠন করি। তাহলে প্রশ্ন মতে এই পেন্সিলের দাম আর এই খাতার দাম দুজনকে যোগ করো। বলেছে বিমল দোকান থেকে মোট 30 টাকায়, তাহলে খাতা আর পেন্সিল দুইটা যোগ করে কত হবে 30। দুজন যোগ করা হবে 30। আমাদের সমীকরণটা কি মিলে গেছে? হ্যাঁ, আমাদের 2 নাম্বারটা তাহলে ওকে। এবার বলেছে খাতার দাম যদি 20 টাকা হয়, পেন্সিলের দাম 10 টাকা। আচ্ছা, আমরা এটা চেক করতে পারি। এটাকে যোগ করলাম
আমরা জানি যে গুণ এর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ করলাম। তো x এর মানটা কত আসে 10, তাহলে পেন্সিলের দামটা কত আসলো 10, আর খাতার দাম কি 10 এর দ্বিগুণ, তাহলে কত হবে 2 × 10 অর্থাৎ কত 20। তাহলে খাতার দাম 20 টাকা, ঠিক আছে, খাতার দাম 20 টাকা, আর পেন্সিলের দাম কত 10 টাকা, তাহলে পেন্সিলের দাম হচ্ছে 10 টাকা। তাহলে 3 নাম্বার হবে। তাহলে আমার উত্তর আসলো কি, আমার উত্তর আসলো একটা ভুল আছে, আমাদের উত্তর আসছে 2 ও 3। আমরা যদি 11 নম্বর অঙ্কটা দেখি তাহলে এখানে কি আছে, দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24। স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এই যে সংখ্যাগুলো আছে, শূন্য মাইনাস বাদে বাস্তবে দশমিক ছাড়া যত ধরনের সংখ্যা আছে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এদের মতো কোনো একটা সংখ্যা আছে, তাদেরকে যোগ করলে, তাদের দুজনকে, দুইটা সংখ্যা অবশ্যই যোগ করলে 24 হবে। একটা সংখ্যা যদি 8 হয়, অপর সংখ্যাটা কত, তাহলে একটা সংখ্যা হলো 8 আর দুইটা মিলে হলো 24, তাহলে অপর সংখ্যাটা কত হয়। অর্থাৎ আমরা যদি 1 নম্বর 24 এর 1 নম্বর যদি দেখি, একটা সংখ্যা 8 আর দুইটা মিলে হতে হবে 24, তাহলে তো বোঝাই যায় যে অপর সংখ্যাটা কি হবে। অপর সংখ্যাটা 24 থেকে 8 বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল কত 16। তাহলে একটা সংখ্যা যদি 8 হয়, অপর সংখ্যাটা হবে 16। এর এখন দুইটাকে যোগ করো, আর 16 আর 8 কত হয় 24। তাহলে এবার শুধু নাম্বার, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে। যোগফল একই বলতে কি বুঝাইছে, এই যে যোগফলটা আমাদের কাছে দিয়েছে, এই যোগফলটা আর এটা একই থাকবে। তাহলে আমাদেরকে ধরে নিই সংখ্যাটা, সংখ্যাটি হলো x, তাহলে সংখ্যার দ্বিগুণ, যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে সংখ্যার দ্বিগুণ কি হবে, সংখ্যার দ্বিগুণ হবে 2x। এবার প্রশ্ন মতে কি আসবে, এই 2x এই দ্বিগুণের সাথে 6 যোগ করবে, তাহলে 6 যোগ করলাম, যোগফল কত হবে একই মানে এই যে 24 হবে। তাই এটা যদি আমরা সমাধান করি, একটু আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি, প্লাস এর পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস, এখানে যদি মাইনাস করি তাহলে হয়ে যাবে 6 বিয়োগ করা হয় 18, এটা ভাগ, গুণ যেটা আছে ভাগ হয়ে যাবে, x এর মান কত আসলো 9, তাহলে সংখ্যাটা কত 9, তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে অ্যানসারটা হচ্ছে 9। আমাদের যে খ নাম্বারটা বইয়ের মধ্যে দেওয়া আছে, খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এখন আসো যদি আমরা এই 3 নাম্বারটা করি, মানে 11 এর 3, কোন সংখ্যা, তার মানে এখানে আমরা সংখ্যাটা ধরি সংখ্যাটি x, সংখ্যা থেকে 4 বিয়োগ করলে, তাহলে প্রশ্ন মতে কি হবে, সংখ্যাটা 4 থেকে 4 বিয়োগ দিব, তাই না, 4 বিয়োগ, তো বিয়োগ 4 সমান কি আসবে, বিয়োগফল হবে প্রদত্ত যোগফলের অর্ধেক। যোগফলটা কত 24, তাহলে অর্ধেক কোনো কিছু অর্ধেক মানে কি, সেটাকে 2 ভাগ করো, 2 ভাগ করলেই কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো x - 4 = কত আসবে 24 এর অর্ধেক, তো 24 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 12। তাহলে আমরা এরকম বলতে পারি 24 এর অর্ধেক, 24 এর অর্ধেক কত আসবে, অর্ধেক 24 ভাগ 2 মানে হচ্ছে 12। এখন এটা যদি আমরা সমাধান করি, মাইনাস এর পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, x এর সাথে তো আর কিছু বাকি নেই, তো 12 আর 4 হচ্ছে 16, তাহলে আমাদের এখানে অ্যানসারটা কত আসবে 16। এখন চলো আমরা অনুশীলনী 8 নিয়ে একটু আলোচনা করি। অনুশীলনী 8 এর মধ্যে যে 23 নম্বর অঙ্কটি রয়েছে, এই অঙ্কটা আমরা একটু পড়ব। আর এই অঙ্কের মধ্যে যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মের মধ্যে এবার তোমাদের পরীক্ষা থাকবে, এর বাইরে অঙ্ক থাকবে না। আচ্ছা, এবার প্রথম যেটা রয়েছে, এখানে আমাদেরকে শ্রমিকগুলোর, কিছু শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়, মানে যে টাকা ইনকাম করে যে রাখা হয়, সাপ্তাহিক সঞ্চয় এখানে রাখা আছে। এই সাপ্তাহিক সঞ্চয় যে এখানে টোটাল 38 জন শ্রমিকের, 38 জন শ্রমিকের সাপ্তাহিক যে আয়টা সেটা দেওয়া আছে। তো মানের ক্রমানুসারে উপাত্ত সমূহকে সাজাও। তো প্রথম যে অংশটা, যে মানের ক্রমানুসারে উপাত্ত সমূহকে যদি সাজাই, আমি ক নাম্বারটা যদি সমাধান করি, মানের ক্রমানুসারে বলতে তুমি মানে ছোট থেকে বড় সাজাতে পারো, আর বড় থেকে ছোট সাজাতে পারো, তবে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব। এই একটা জিনিস একটু মনে রাখবে যে যখনই আমরা পরিসংখ্যান অঙ্কগুলো করব, যদি মধ্যক প্রচুরক বা সারণীবদ্ধ করতে বলে, যদি মধ্যক প্রচুরক বা সারণীবদ্ধ করতে বলে, তাহলে এমনিতেই আমাদের ওই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে ছোট থেকে বড় সাজাবো, এটাই আমাদের সাজানোর যে ক্রমটা সেটা। আচ্ছা, এখন আসো যে উপাত্ত সমূহকে যদি সাজাই, তাহলে সাজালে কি আসবে, এর সবচেয়ে ছোট সংখ্যাটা কত আছে আমাদেরকে খুঁজে দেখতে হবে। 50 32 56 খুঁজবো, আমরা খুঁজে দেখবো। 122 125 125 এর পর 122 আর আছে নাই, তাহলে সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা হচ্ছে 122। এরপর সংখ্যাটা 125, 125 এর চেয়ে ছোট আর কেউ আছে নাই, তাহলে 125।
এর পরের সংখ্যাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এর পরের সংখ্যাটা কত আসবে? 132 আছে। 132 এর চেয়ে ছোট কেউ আছে কিনা? 132 এর চেয়ে ছোট কাউকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে 132, তাহলে 132 আসলে তার পরের সংখ্যা। এরপর কত আসতে পারে? এরপর আমরা যদি দেখি যে 132 এর পরে কত আসবে, 132 এর পরে আর কত আছে, তাহলে দেখা যাচ্ছে যে 132 পরে 135 আছে, 135 আছে। আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, 135 কয়বার আছে এটাকে খেয়াল করতে হবে। যতবার থাকবে ততবার হবে। ধরো 135 এখানে দুইবার যদি থাকে তাহলে 135 আমরা একবারই দেখতে পাচ্ছি, 135। এবার 136ও দেখা যাচ্ছে, 135, হ্যাঁ 135, 135 একবার রয়েছে। এরপর আছে 136। মানে এইভাবে ক্রমানুসারে সাজানো, মানে সিরিয়ালে তুমি সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবে, তাহলেই আমাদের ক্রমানুসারে হয়ে যাবে। এখন যদি আমরা সারণীবদ্ধর বিষয়টা জানি, যে এই যে সারণীবদ্ধ করতে বললো, এই সারণীটা কিভাবে বদ্ধ করবো? একেবারেই সহজ, একেবারেই সহজ। আমাদের যে কাজটা হবে, আমরা এরকম দুইটা বক্স, মানে দুটো বক্স করবো, এরকম বক্স করে এরকম লিখবো। এখানে লিখবো ক্রমিক নং, এখানে লিখবো ক্রমিক নং। আর এখানে যে কথাটা বলেছি সেটা সাপ্তাহিক সঞ্চয়। আর অন্য জায়গায় যে উচ্চতা বা ওজন যেটা দেখো সেই কথা লিখবো, সাপ্তাহিক সঞ্চয়। এরকম দাগ দিব। এই কয়টা দাগ দিব? এরকম 38টা দাগ দিব, যেহেতু 38টা সংখ্যা রয়েছে এখানে। এরকম কয়টা দাগ দিব? 38টা, মানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলোই দাগ দিব। এবার ক্রমিক নংগুলো খুব সহজ, এটা প্রথমে বসিয়ে ফেলবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে তোমাদের যত পর্যন্ত যাবে 38, তারপর আরো বক্স করো, এখানে আরো বক্স করো দুইটা। এরকম তুমি আরো করো, আরো যতগুলো তোমার প্রয়োজন হয়। তোমার অঙ্কটা শেষ করতে যতগুলো ঘর লাগবে ততগুলো ঘর তুমি করো। এখানে আবার লেখো তুমি ক্রমিক নং, এখানে লেখো সাপ্তাহিক সঞ্চয়। তাহলে এখানে কত ছিল? 10, তারপরে এখানে 11, 12, 13, ঠিক এরকম করে 38 পর্যন্ত তুমি ক্রমিক সংখ্যা সিরিয়ালে শুধু সংখ্যা লিখবে, 1, 2, 3 যেভাবে লেখে। এরপরের কাজটা কি? আমরা একটু আগে যেরকম সাজালাম না, ওই যে বললাম যে সাজাতে হবে 122, 125, তারপর আমরা লিখলাম 135, 136, এরকম করে সাজিয়েছি না? জাস্ট ওই সংখ্যাগুলোকেই এই সিরিয়ালে বসায় দাও, একেবারেই সহজ। তাহলে 1, 2, 3 লিখে ক্রমিক নংটা সাজাবো, আর সাপ্তাহিক সঞ্চয়ের মধ্যে আমি যে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখেছিলাম সেই সংখ্যাগুলোকে আমি এরকম ভাবে একটা একটা করে লিখে দিলেই, ঠিক এরকম যে যে সংখ্যাগুলো আমি সাজিয়েছি এখানে সংখ্যাগুলো যদি লিখে দিই তাহলে কিন্তু আমাদের এই যে মানে আমাদের যে সারণীবদ্ধ যে বিষয়টা সেটা কিন্তু চলে আসে। তাহলে সারণীবদ্ধটা কি? ক্রমিক নং বানাবো একটা, আরেকটা বানাবো সাপ্তাহিক সঞ্চয়, বা এখানে যদি ওজন লেখা থাকে বা শিক্ষার্থীর উচ্চতা লেখা থাকে, যেটাই লেখা থাকুক সেই লেখাটা দিয়ে ওইখানে এই যে সাজানোর পরে যে সিরিয়ালটা পেয়েছি সেগুলো একটা একটা করে লিখে দিলেই আমাদের সারণীবদ্ধ হয়ে গেল। এখন আসলো আমাদেরকে বলেছে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে। সেই গড়ের সূত্রটা কি? গড় সমান উপাত্তগুলোর সমষ্টি বা উপাত্ত সমূহের সমষ্টি ভাগ হচ্ছে মোট উপাত্ত সংখ্যা। মোট উপাত্ত সংখ্যা এটা বের করবো কিভাবে? আমরা প্রথমে উপাত্ত সমূহের সমষ্টি বের করব। উপাত্ত সমূহের সমষ্টি কি? এখানে যে সংখ্যাগুলো আছে আমাদের অঙ্কের মধ্যে সিরিয়ালে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো সংখ্যাকে আমরা যোগ দিব। ওই যে আমরা সিরিয়ালে লিখেছিলাম না 122, 125, 135, 136, এরপরে এই সিরিয়ালে 137, 140, মানে এখানে যে সংখ্যাগুলো আছে 140 আছে ধরো 3 বার, এরকম এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যাকে এরকম সব সাজায় যোগ করব। সবগুলো সংখ্যাকে সাজিয়ে আমরা যোগ করব। যোগ করার পরে আমরা একটা যোগফল পাবো, একটা সংখ্যা 5681। এই যে যোগগুলো করলাম, এই যোগগুলো করার পর যে সমষ্টি আসলো সেটা যদি আমরা এরকম দেখি 5681 হচ্ছে আমাদের এগুলো যোগ করার পরে। এবার মোট উপাত্ত সংখ্যা মানে কি? এখানে কয়জনের কথা বলে দিয়েছে? 38 জন। বা যদি তোমাদের কাছে সংখ্যা উল্লেখ না থাকে আমরা গুনবো
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে গুণে যতগুলো সংখ্যা হবে, এখানে সংখ্যা আছে কয়টা 38টা, যেহেতু আমাদের প্রথমে বলেছে 38 জন শ্রমিকেরটা, তো সেখান থেকে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এটাকে ভাগ করি 149.5, এইটাকে ভাগ করার পর যে ফলাফল আসলো এটা কিন্তু আমাদের গড়। তাহলে গড় নির্ণয় করাটা খুবই সহজ। গড় নির্ণয় আমাদের কি করব, আমাদের যে সংখ্যাগুলো থাকবে সবগুলো সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করার পর একটা যোগফল আসবে, সেই যোগফলটাকে ভাগ করতে হবে কি দিয়ে, ওইখানে কয়টা সংখ্যা আছে গুণ, ওখানে কয়টা সংখ্যা আছে এরকম গুণে দেবো, 1 2 3 করে কয়টা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দিলে আমাদের গড় চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন খ নাম্বারে আমাদেরকে বলেছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে। এখন মধ্যক ও প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু আমাদের মানে আমাদের যে উপাত্তগুলো রয়েছে সেগুলো যেহেতু ক্রমান্বয়ে সাজানো প্রয়োজন হয় ছোট থেকে বড়, অবশ্যই ছোট থেকে বড়, সেহেতু আমরা আগে এটাকে সাজিয়ে নিলাম। অর্থাৎ আমাদের যে উপাত্তগুলো ছিল সেগুলোই কিন্তু আমি আগে লিখেছি, আমি কিন্তু নতুন কিছুই লিখিনি, সেগুলো আমি সাজিয়ে লিখেছি। কেন? আমাদের মধ্যক বের করতে হবে। তো মধ্যক প্রচুরকের ক্ষেত্রে এবং সারণী নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই কাজটা অবশ্যই করব। এখন সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে আমরা মধ্যক যে নির্ণয় করব, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র রয়েছে। কয়টা সূত্র? দুইটা সূত্র। দুইটা সূত্র কি কি? একটা হচ্ছে যদি বেজোড় হয়, যদি বেজোড় কোনটা? যদি উপাত্তগুলো বেজোড় হয়, মানে উপাত্ত সংখ্যাটা যদি বেজোড় হয়, তাহলে সূত্রটা হবে কি, ওই যে উপাত্ত সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব। উপাত্ত সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ, তখন মধ্যক হবে এটা। যদি উপাত্ত সংখ্যা জোড় হয় তাহলে আমরা কি করব? উপাত্ত সংখ্যা জোড় হলে ওই জোড় যে সংখ্যাটা থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং তার পরবর্তী তম পদটা নিব। অর্থাৎ আমরা ধরে নাও যে আমাদের কাছে উপাত্ত সংখ্যাটা আসলো 8, 8টা উপাত্ত সংখ্যাতে জোড় না, তাহলে এই 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে 4তম পদ ও পরের পদটা 5তম পদের যোগফল, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখব কিভাবে জোড় হলে কিভাবে করতে হয়। বিয়োগটা খুবই সহজ, জোড়ের ক্ষেত্রে আমাদেরকে একটু সামান্য চিন্তা করতে হবে। তাহলে মধ্যকের ক্ষেত্রে যদি বেজোড় হয় তাহলে সূত্র হচ্ছে উপাত্ত সংখ্যাকে 1 দিয়ে যোগ করার পরে তারপর 2 দিয়ে ভাগ করলে আমরা যে পদটা পাবো সেই পদটা। এই তম পদ কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। তাহলে এখানে মধ্যকটা কত? এখানে উপাত্ত সংখ্যা কত আছে? এখানে উপাত্ত সংখ্যা আছে 38। উপাত্ত সংখ্যা আছে 38। তো উপাত্ত সংখ্যা যদি 38 কি জোড় না? তাহলে যা যোগ। তাহলে যেহেতু জোড় সংখ্যা সেহেতু এটার মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে কোন কোন পদ নিব আমরা? মধ্যক হবে কত? 38 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 38 ভাগ 2 সমান 2 কে 2 9 2 18, 19তম ও 20তম পদের যোগফলের অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা। অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা। তাহলে 19তম আর 20তম পদ, তাহলে আমরা কি করব? যদি জোড় হয় তাহলে তাকে সাথে সাথে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। ভাগ করার পর যে তম পদটা আসবে সেইটা তার পরের পদটা নিব। তাহলে মধ্যকটা কি আসে? আমরা মধ্যকটাকে এরকম লিখতে পারি, 19তম পদ যোগ 20তম পদ ভাগ 2। 19তম পদ আর 20তম মানে এখানে যত আসবে তার 2 দিয়ে ভাগ করার পরে মানে 19তম পদ। এখন এই জিনিসটা মানে কি? 19তম পদ মানে কি 19? নো, 19তম পদ মানে কি? এখানে 19 থাকবে সেটাও না। 19তম পদ মানে আমরা এখানে গুনবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে 19তম পদ আসলে কত? 148। সেই 19তম পদটাই আমরা এখানে লিখবো 148 যোগ। এবার বলেছে 20তম, এটা যেহেতু 19 তাহলে 20তম পদ কোনটা? এটা হচ্ছে 20তম পদ। তো 20তম পদ কত আছে? 150, সেটাকে লিখে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 19তম পদ আর 20তম পদের বিষয়টা আমরা কি, এখানে যততম পদ আছে আমরা এরকম গুনে 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 অত নাম্বার পদে গিয়ে যে সংখ্যা লেখা আছে সেটা লিখব। গুনে গুনে ওই পদ নাম্বার, ওই সংখ্যা নাম্বার বরাবর যেখানে এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা লিখে দেব, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে হয় 8, 5 আর 4 5 9, এখানে হয় 2। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 149। তাহলে
আমাদের যে মধ্যক সেটা চলে আসলো 149। এখন আসলো যদি আমরা প্রচুরক বের করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? প্রচুরক বের করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোন সংখ্যাগুলো সবচেয়ে বেশি আছে। আমরা যদি খুঁজে দেখি কোন সংখ্যা কতবার আছে, আমরা যদি দেখি যেখানে 122 25 এগুলো সব একবার করে 140 আছে 3 বার। 140 কয়বার আছে? 3 বার আছে। সবচেয়ে বেশি সংখ্যক বার যে থাকবে। এরপরে দেখো 142 43 45 আছে 2 বার, দরকার নেই। 46 আছে 2 বার, 48 2 বার, 50 2 বার, 53 55 56 আছে 3 বার, আর 57 একবার। তার মানে আমাদেরকে কি করতে হবে? প্রচুরক বের করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক বার মানে কয়েকবার সবচেয়ে বেশি সংখ্যক বার যে জিনিসটা থাকবে কে আছে? 140 আর 56। তার মানে লিখবো এখানে 140 ও 156 আছে 3 বার। সুতরাং সর্বাধিক বার রয়েছে কত? 140 ও 156। তাহলে প্রচুরক 140 ও 156। তাহলে প্রচুরক খুবই সহজ। আমাদেরকে যদি সাজিয়ে আমরা লিখতে পারি তখন কিন্তু আমরা দেখব যে কোন সংখ্যাটা একাধিক বার রয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক বার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে আমাদের প্রচুরক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে নিয়মটা শিখলাম, কি শিখলাম? কিভাবে সারণীবদ্ধ করতে হয়, কিভাবে সাজাতে হয়, কিভাবে গড় নির্ণয় করতে হয়, কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, কিভাবে প্রচুরক নির্ণয়, এই 5টা নিয়মের মধ্যে এবার পরীক্ষা তোমাদের থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। এরপরে যে 19 নাম্বার বা বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সব এই একই নিয়মে, অর্থাৎ সেখানে সাজানোর সিস্টেম, মধ্যক নির্ণয় সিস্টেম, প্রচুরক নির্ণয় সিস্টেম, তোমার গড় নির্ণয় প্রত্যেকটা সিস্টেম এই একই নিয়মে হবে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাসার কাজ হচ্ছে আমি যে অঙ্কটা করলাম এই অঙ্কটা খুব ভালো মতো প্র্যাকটিস করা, এবং পাশাপাশি এই যে সংখ্যাগুলো অন্য যে সংখ্যা আছে, মানে ধরো অন্য একটা অঙ্কের মধ্যে আলাদা কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো নিয়ে তুমি নিজে করতে পারো কিনা, মানে তুমি যে কোনো সংখ্যার গড় নির্ণয় করতে পারছো কিনা, মধ্যক নির্ণয় করতে পারছো কিনা, প্রচুরক নির্ণয় করতে পারছো কিনা, সেটা একটু ভালো করে বাসায় দেখবে।